ব্যাংক লুটের মূল সহযোগীদের অন্যতম এবং নানা বিতর্কে জড়ানো নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে যখন সাধারণ গ্রাহক ও কর্মচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজপথে নামলেন, ঠিক তখনই পরিস্থিতি শান্ত করার কোনো উদ্যোগ না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশে পুলিশ দিয়ে চালানো হলো এক নির্মম ও বর্বর হামলা। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কেন? কেন সাধারণ একটি বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে রাষ্ট্রযন্ত্র তার পুরো শক্তি এভাবে অপব্যবহার করছে? এর পেছনে লুকিয়ে থাকা মূল রহস্য এবং তথাকথিত বাফেলো পলিটিক্সের চেয়েও ভয়ঙ্কর যে রাজনীতি ও অর্থনীতির টানাপোড়েন আজ সামনে আসতে যাচ্ছে, তা যে কোনো সচেতন মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ক্ষমতার হাতবদল কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও লুটেরা সিন্ডিকেটদের মানসিকতা কি আসলে কখনো বদলায়? দেশের সর্ববৃহৎ এবং সাধারণ মানুষের গভীর আস্থার অন্যতম প্রতীক ইসলামী ব্যাংক এর নিয়ন্ত্রণ নিয়ে আজ নেপথ্য এবং প্রকাশ্য যে বিপজ্জনক ও নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে, তা জানতে পারলে দেশের যে কোনো সাধারণ নাগরিকের মনে তীব্র সংখ্যা তৈরি হবে। সদ্য বিদায় নেওয়া স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রভাবশালী সিন্ডিকেটটি এই ব্যাংকটিকে সম্পূর্ণ গ্রাস করেছিল, আজ ঠিক একই কায়দায় নতুন এক পরিচয়ে সেই ব্যাংক কবজা করার চেষ্টা চালাচ্ছে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার। আর এই দখলের ব্লুপ্রিন্ট বা নীল নকশা বাস্তবায়ন করতে গিয়ে আজ যে ন্যক্কারজনক ঘটনা ঘটানো হলো, তা বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে চিরকাল একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই পুরো দ্বন্দ্বের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইসলামী ব্যাংকের একেবারে জন্মলগ্নে। আজ অনেকেই সত্যটি প্রকাশ্যে বলতে ভয় পান, কিন্তু বাস্তবতা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনো সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লাখো লাখো নেতাকর্মীর রক্তের ঘাম, মেধা এবং নিরলস শ্রমের উপর ভিত্তি করে। আজ ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে যে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে, এর পুরো কৃতিত্ব এককভাবে জামাতে ইসলামীর। কারণ একেবারে শূন্য থেকে শুরু করে দেশের আনাচে কানাচে আস্থা, বিশ্বাস এবং আন্তরিক সেবার মাধ্যমে তারা যেভাবে এই ব্যাংকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। আর এটি সম্ভব করে দেখিয়েছিলেন জামাতের একসময়ের বিজনেস টাইকুন মীর কাসেম আলী মিন্টু। বিশ্লেষক এবং খোদ ব্যাংকটির প্রতিষ্ঠাতারাও মনে করেন, ইসলামী ব্যাংক মূলত জামাতে ইসলামীর একটি প্যারালাল বা সমান্তরাল অর্থনৈতিক সংগঠন। এটি প্রকাশ্যে স্বীকার করার মধ্যে কোনো দোষ বা হীনমন্যতার কিছু নেই। তাদের ত্যাগ এবং শ্রমে এই মহিরুহ গড়ে উঠেছে। এই ব্যাংক তাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু অত্যন্ত সুকৌশলে এই ব্যাংকটিকে রাজনৈতিকভাবে দখল করে নেয়ার যে মাস্টার প্ল্যান আজ সরকার হাতে নিয়েছে, তা অচিরেই এক ভয়ঙ্কর বুমেরাং হয়ে খোদ সরকারের দিকেই ফিরে আসবে। মগবাজারের যে লোকগুলোর হাড়ভাঙা শ্রমে এই ব্যাংক দাঁড়িয়েছে, তারা কি আজ নিজেদের চোখের সামনে তাদের প্রাণের প্রতিষ্ঠানকে লুটেরাদের হাতে চলে যেতে দেখে বসে বসে কেবল তসবিহ জপবেন? মোটেও না। তারা অবশ্যই এর তীব্র প্রতিবাদ করবেন এবং নিজেদের প্রতিষ্ঠানের মালিকানা নিজেদের হাতেই বুঝে নেবেন। এটাই প্রকৃত এবং রাজনীতির সবচেয়ে স্বাভাবিক নিয়ম। আর যারা ইসলামী ব্যাংকে জামাতের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের কাছে সাধারণ মানুষের একটি অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন রয়েছে। দেশের ব্যাংকিং এবং কর্পোরেট সেক্টরের দিকে তাকালে দেখা যায়, বিএনপির শীর্ষ নেতা আব্দুল আউয়াল মিন্টু, মির্জা আব্বাস, হাফিজ ইব্রাহিম, তাবিদ আউয়াল সহ অসংখ্য প্রথম সারির নেতা প্রকাশ্যে ব্যাংক ব্যবসার সাথে জড়িত। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান মির্জা আব্বাস নিজেই। তাদের নামে বেনামে রয়েছে একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। বিএনপির নেতারা যদি কোটি কোটি টাকার ব্যাংক ব্যবসা করতে পারেন, তাতে যদি রাষ্ট্রের বা অর্থনীতির কোনো সমস্যা না হয়, তবে সমস্যাটা কেবল তখনই কেন শুরু হয়, যখন মগবাজারের মানে জামাতের লোকেরা একটি ব্যাংক সফলভাবে
পরিচালনা করেন। এই দ্বৈত নীতি এবং রাজনৈতিক হীনমন্যতা আজ সাধারণ গ্রাহকদের চরমভাবে ক্ষুব্ধ করে তুলেছে। ইসলামী ব্যাংকের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা হয়তো পশ্চিমা ধাঁচের খুব দক্ষ বা বিচক্ষণ এমপ্লয়ি নন, কিন্তু এই ব্যাংকটি বিগত 4 দশক ধরে টিকে আছে এবং ফুলে ফেঁপে উঠেছে কেবল একটি মাত্র পিলারের উপর ভর করে, তা হলো সততা এবং আমানতদারিতা। আর এই সততা সবচেয়ে বড় প্রমাণ হলো দেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা, দেশে প্রায় 2 কোটি গ্রাহক এই ব্যাংকের সাথে সরাসরি যুক্ত। বাংলাদেশ রেমিটেন্সের সবচেয়ে বড় এবং সিংহভাগ অংশ এই একটিমাত্র ব্যাংকের লেনদেনের মাধ্যমে দেশে প্রবেশ করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ব্যাংকের একটি বিশাল গ্রাহক অংশ এবং চাকরিজীবীদের মধ্যে অনেকেই জামাত শিবিরের মতদর্শে হওয়ায় প্রতিটি সরকার পরিবর্তনের পরেই তারা নতুন ক্ষমতাসীনদের রাজনৈতিক রোষানলের শিকার হন। 2013 সালে জঙ্গি অর্থায়নে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই ব্যাংকটিকে জোরপূর্বক কুখ্যাগত এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিলেন। এরপর শুরু হয়েছিল এক নজিরবিহীন লুটপাট। আর আজকের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বর্তমান বিএনপির নজর এখন সেই ইসলামী ব্যাংকের দিকেই পড়েছে। আওয়ামী লীগের শেল্টারে থাকা সেই এস আলম সিন্ডিকেট আজ রাতারাতি খোলস পাল্টে বিএনপির শেল্টারে আশ্রয় নিয়েছে এবং তাদের মাধ্যমেই নতুন করে এই ব্যাংকটি দখলের ভয়ঙ্কর প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু সরকার হয়তো ভুলে গেছে প্রবাসী এবং দেশীয় গ্রাহকদের একটি বিশাল অংশ যারা জামাতের আদর্শে বিশ্বাসী, তারা যদি একেবারে ঘুরে দাঁড়ায় তবে কি হতে পারে। দেখুন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই বর্তমান বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি চালানোর একমাত্র চালিকা শক্তি। বাকি প্রায় সবটাই ঋণ আর ধারদানার উপর নির্ভরশীল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিতে পুলিশি হামলার মাধ্যমে ব্যাংক দখলের যে চেষ্টা আজ করা হচ্ছে তা দেশের অর্থনীতিতে ঠিক কী পরিমাণ পারমাণবিক আঘাত হানতে পারে তা নীতি নির্ধারকরা কল্পনাও করতে পারছেন না। প্রথমেই মনে রাখতে হবে, এবারের পোস্টাল ব্যালটে হঠাৎ প্রবাসীদের ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল জামাত পেয়েছে প্রায় 80% ভোট। এবার কল্পনা করুন, আজই যদি দেশের একমাত্র 1 লাখ গ্রাহক ক্ষুব্ধ হয়ে ইসলামী ব্যাংক থেকে তাদের গচ্ছিত সমস্ত আমানত তুলে নেন এবং প্রবাসীদের মধ্যে প্রায় 3 লাখ প্রবাসী 1 মাসের জন্য দেশের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো বন্ধ করে দেন, তবে কি হবে? দেশের অর্থনীতি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রিজার্ভের পারদ তলানিতে গিয়ে ঠেকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে। হ্যাশট্যাগ চলছে রেমিটেন্স শাটডাউন এবং শাটডাউন ইসলামী ব্যাংক। সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রবাসীরা সরাসরি ঘোষণা দিচ্ছেন, দখলদারদের অধীনে কোনো রেমিটেন্স যাবে না, কোনো আমানত থাকবে না। যে ব্যাংক জনতার হবে না সেই ব্যাংক ডাকাতেরও হতে দেয়া হবে না। ইতিমধ্যে বহু প্রবাসী ব্যাংকিং চ্যানেল ছেড়ে গোপনে হুন্ডির মাধ্যমে লেনদেন করতে শুরু করেছেন, ঠিক যেমনটি তারা করেছিলেন জুলাইয়ের কোঠা সংস্কার আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনাকে ভাতে মারার জন্য। জামাত যদি আজ প্রকাশ্যে এই রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে অথবা গোপনে হুন্ডি লাইনকে সমর্থন করে, তবে বর্তমান তারেক রহমানের সরকার কি এই তীব্র রিজার্ভ সংকট নিয়ে 1 মাস দেশ চালাতে পারবেন? সামান্য কোঠা সংস্কার আন্দোলনের শেষ পরিণতি কি হয়েছিল এবং কিভাবে একটি সরকার পতন ঘটেছিল তা সবারই খুব ভালো করে জানা আছে। বিএনপিকে অত্যন্ত স্পষ্টভাবে একটি দৃঢ় বাস্তবতা বুঝতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যকার এক অদৃশ্য লাইফলাইন। এই একই লাইফলাইন ছিল 1994 সালে যখন গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন ইস্যু ছিল এই ইসলামী ব্যাংক। বিএনপি সরকার যদি এই ব্যাংকটি নিয়ে অতি উৎসাহী আমলা বা লুটেরাদের কথায় অতিরিক্ত বাড়াবাড়ি করে, তবে জামাত আর চুপ করে বসে থাকবে না। তারা তাদের লাখো কর্মীর রক্তে গড়া প্রতিষ্ঠান রক্ষায় বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে চরম বাড়াবাড়ি করতে বাধ্য হবে।
আর এর ফলে দুই মিত্র দলের মধ্যে সংযমের পরিবর্তে এক ভয়ঙ্কর সংঘাতের পরিস্থিতি তৈরি হবে, যা একমাত্র ফয়দা লুটবে অন্ধকারে ওত পেতে থাকা এবং ফিরে আসার অপেক্ষায় প্রহর গোনা পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ। একই সাথে জামাতে ইসলামের শীর্ষ নেতাদেরও আজ খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। ইসলামী ব্যাংক রক্ষায় তাদের একেবারে পরিষ্কার এবং জোরালো ভাষায় কথা বলতে হবে, ঠিক যেমনটি বলেছেন শিশির মনির। তিনি আজ প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, মাননীয় অর্থ উপদেষ্টা জনাব রাশেদ আলম মাহমুদ তিতুমির, শুনেছি আপনি বিষয়টি দেখভাল করছেন। ব্যাংকটা নষ্ট করিয়েন না, মূল মালিকদের কাছে ফিরিয়ে দেন। আশা করি সকলেই লাভবান হবেন ইনশাল্লাহ। এখন ইসলামী ব্যাংক রক্ষায় জামাতকে একেবারে পরিষ্কার এবং জোরালো ভাষায় কথা বলতে হবে। জামাতের লাখো কোটি সমর্থক তাদের জীবনের সমস্ত অর্জন, রক্ত পানি করা রোজগার এবং বিনিয়োগ এই ব্যাংকে ডিপোজিট করে রেখেছে। তাদের সেই আমানত নিয়ে আজ কেন এই টানাপোড়েন চলবে? জামাতের নেতাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। এত বড় একটি আন্তর্জাতিক মানের ব্যাংক দাঁড় করানো তাদের এক ঐতিহাসিক সফলতা। এতে তাদের প্রাউড ফিল করা উচিত। ইসলামী ব্যাংকে কোনো ঝামেলা বা রান অন পরিস্থিতি তৈরি হলে এর ডোমিনো ইফেক্ট পড়বে দেশের পুরো ব্যাংকিং খাতের উপর। সরকারের উচিত দ্রুত এই সত্যটি অনুধাবন করা। বিরোধী দল হিসেবে জামাতের শীর্ষ নেতার উচিত কালবিলম্ব না করে সরকার প্রধানের সাথে অর্থাৎ তারেক রহমানের সাথে সরাসরি এই ইস্যুতে বসা। অনেক ইস্যুতেই তো বসা হয়েছে, এমনকি একসাথে ইফতারও করেছেন আপনারা। মনে রাখতে হবে, অর্থ এবং অর্থনীতি সবসময় একটি হার্ডকোর রাজনৈতিক ইস্যু। এটি হালকা ধাঁচের কোনো সামাজিক বা দাতব্য ব্যাপার নয়। এস আলম সিন্ডিকেট এবং দখলদারদের হাত থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করার জন্য আজ দুই পথেই সাধারণ মানুষের সামনে খোলা রয়েছে। ইসলামী ব্যাংকে থাকা নিজেদের সমস্ত গচ্ছিত টাকা অবিলম্বে উত্তোলন করা, দুই প্রবাসী থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধ করা। এর বাইরে থার্ড একটি অপশন হতে পারে বিএনপি এবং জামাতের সমঝোতায় আসা, যে ইসলামী ব্যাংক কোনোভাবেই এস আলম বা অন্য কোনো লুটেরাদের হাতে দেয়া যাবে না। প্রিয় দর্শক, এই পুরো সমীকরণটি যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি তবে বুঝব এই সংকট কেবল দুটি রাজনৈতিক দলের আধিপত্য বিস্তারের লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে এ দেশের কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য। দেশের একটা বড় অংশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের জীবনের শেষ সম্বলটুকু এই ব্যাংকে আমানত হিসেবে রেখেছে, কেবল একটি বিশ্বাসের ওপর ভিত্তি করে। এখন যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই বিশ্বাসে চির ধরে তবে তার দায় কে নেবে? ইতিমধ্যে দেশের সাধারণ মানুষের মনে এক ধরনের প্রচ্ছন্ন আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন, বিগত সরকারের আমলে যেভাবে একের পর এক ব্যাংক খালি করে দেয়া হয়েছিল, বর্তমানের নতুন খোলসের সিন্ডিকেটও কি তবে সেই একই পথের যাত্রী হতে যাচ্ছে? গ্রাহকদের মনে এই ধরনের অনাস্থা তৈরি হওয়া একটি দেশের পুরো আর্থিক ব্যবস্থার জন্য কতটা আত্মঘাতী তা হয়তো আমাদের নীতি নির্ধারকরা এসি রুমে বসে অনুধাবন করতে পারছেন না। একটা ব্যাংক গড়ে তুলতে সময় লাগে 4 দশক, কিন্তু মানুষের আস্থা হারাতে সময় লাগে মাত্র 4 দিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি। ইসলামী ব্যাংক কেবল দেশের ভেতরেই নয়, বরং বিশ্বের বুকে বাংলাদেশের অন্যতম একটি সফল ফিনান্সিয়াল ব্র্যান্ড। যখন এই ধরনের একটি আন্তর্জাতিক মানের ব্যাংকে প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় হামলার ঘটনা ঘটে কিংবা পরিচালনা পর্ষদ নিয়ে নোংরা রাজনীতি হয়, তখন বিদেশি বিনিয়োগকারীরা এদেশের পুরো ব্যাংকিং সিস্টেমের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে। এর চেয়ে বড় ভয়ের জায়গা হলো প্রবাসীদের বৈধ পথ বর্জন করা। যদি প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় কিংবা জুলাই আন্দোলনের মতো আবারও হুন্ডির রাজত্ব তৈরি হয়, তবে দেশের ভেতরে ডলারের তীব্র সংকট দেখা দেবে। আর ডলারের সংকট মানেই হলো জ্বালানি তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়া। অর্থাৎ রাজনৈতিক নেতাদের এই ক্ষমতার লোভের চূড়ান্ত খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। বাজারে গিয়ে মুখ থুবড়ে পড়তে হবে খেটে খাওয়া সাধারণ মানুষকে।
তাহলে এই মুহূর্তে প্রকৃত সমাধান কি? সমাধান অত্যন্ত পরিষ্কার। প্রথমত সরকারকে অবিলম্বে বুঝতে হবে যে রাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের লাইফলাইন খ্যাত একটা ব্যাংককে ধ্বংসের মুখে ঠেলে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বেই এই ব্যাংকের মূল উদ্যোক্তা এবং যারা 4 দশক ধরে এর সুনামের পেছনে রক্তঘাম ঝরিয়েছেন তাদের হাতেই এর পরিচালনা পর্ষদের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, সামগ্রিক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।